আচ্ছা, আমরা আজকে মেনলি যেটা শুরু করব ফাইন্ড দ্য নাম্বার অফ জিরো বা জিরো কিভাবে কাউন্ট করতে হয়। তোমাদের অনেকের একটু প্রবলেম ছিল, তো আমি প্রথমে একটু দেখিয়ে রাখি যে নাম্বার অফ জিরো থেকে আসলে কোশ্চেনগুলো কীরকম হয়। তারপরে আমরা এক এক করে সেই কোশ্চেনগুলো সলভ করব এবং সেই কোশ্চেনগুলো সলভ করতে করতে যে বিষয়গুলো আমাদের জানা দরকার সেগুলো আমরা এক এক করে ক্লিয়ার করে দিচ্ছি। কেমন? আচ্ছা দেখো, সবার প্রথমে আমরা এখানে দুটো কোশ্চেন দেখালাম। তো এবার আমাকে জানতে হবে একটু বেসিকটা। বেসিকটা কি, যে আমরা জিরো কখন পেতে পারি বা কিভাবে আমরা জিরো পাবো। কেমন? জিরো পেতে গেলে প্রথমে যেটা দরকার একটা পাঁচ আর একটা দুই। একটা পাঁচ আর একটা দুই মিলে একটা পেয়ার তৈরি হয়। তাহলে এই একটা পাঁচ আর দুই, দেখো পাঁচ দুগুনি কত না, পাঁচ দুগুনি 10। আমরা এখানে একটা জিরো পেলাম। তাহলে একটা একটা জিরো পেলাম, তো 10 লেখার দরকার নেই, আমি শুধুমাত্র একটা জিরো লিখলাম। তার মানে ব্যাপারটা কি, জিরো কখন হবে, একটা পাঁচ আর একটা দুই মিলে একটা পেয়ার বা একটা জোড়া তৈরি হয়, আর ওই এক একটা জোড়ার জন্য আমরা এক একটা জিরো পাবো। তার মানে ব্যাপারটা কি, যতগুলো জিরো জোড়া হবে ঠিক ততগুলি আমরা এখানে জিরো পাবো। টোটালটাই ডিপেন্ড করছে তোমার ওই পেয়ারের উপর বা জোড়ার উপর, যে কত জোড়া এখানে তোমার পেয়ার তৈরি হয়। এখন বিষয় হচ্ছে, আমাকে তো তাহলে কাউন্ট করতে হবে যে কোনো একটা সিরিজে দুইয়ের সংখ্যা বেশি না পাঁচের সংখ্যা বেশি, আমাকে তো কাউন্ট করতে হবে আগে। এখন বিষয় হচ্ছে, আগে আমাকে দেখতে হবে যে ওই সিরিজ যে কোশ্চেনটা থাকবে, যে সংখ্যাগুলো থাকবে, সেখানে দুইয়ের সংখ্যা বেশি না পাঁচের সংখ্যা বেশি, আমাকে আগে এটা দেখতে হবে। যখন আমি সেখান থেকে দেখে নেব, দেখার পর কি করব, আমরা এক এক করে সেখান থেকে কাউন্ট করব। যদি দেখি দুইয়ের সংখ্যা বেশি আছে, তাহলে আমি পাঁচ কাউন্ট করব। আর যদি দেখি পাঁচের সংখ্যা বেশি আছে, তাহলে আমি দুই কাউন্ট করব, মানে অপোজিট। কিন্তু প্রথমে দেখে তোমাকে বুঝতে হবে কার সংখ্যা বেশি। তাহলে কি বললাম, যার সংখ্যা বেশি থাকবে তুমি সেটাকে কিন্তু আর কাউন্ট করবে না, যার সংখ্যাটা কম থাকবে তুমি সেটাকে কাউন্ট করবে। এবার এই যে যেটা বললাম এটা একটু দেখাই কিরকম ভাবে কাজ করে আসলে। ধরো আমি এখানটায় একটা পাস, দুটো পাস, তিনটে পাস দিলাম, আর এখানে আমি দুটো দুই দিলাম। এখন তুমি এখানে দেখলে যে না, এখানে তো পাঁচ অনেক বেশি আছে। অনেক বেশি বলতে কি, হয়তো তিনটে রয়েছে, যাই হোক, কিন্তু দুই কম আছে। তাহলে আমি কি করব, আমি কিন্তু পাঁচকে আর কাউন্ট করব না, এবার আমি কাউন্ট করব দুই, যে দুই কতবার রয়েছে। কেন বলো তো, কারণ বেশি যেটা সেটা এক্সট্রা থেকে যাবে, দরকার নেই, কারণ আমার কত পেয়ার কত জোড়া তৈরি হয় এটা দেখতে হয়। তো এখানে একটা, দুটো, তাহলে আমরা বলতে পারি এখানে দুটো জিরো পাবো। কেন? কারণ দেখো এই একটা পেয়ার হলো, এই একটা পেয়ার হলো, যেটা বেশি থাকবে সেটা তো আমার কাউন্ট করার দরকার নেই, কিন্তু তোমাকে দেখতে হবে কার সংখ্যাটা বেশি রয়েছে। কি বললাম, কিছু বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বাকিরা প্রত্যেকে একটু রেসপন্স করবে, একটু রেসপন্স করো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, এবার তোমরা বলো তো, উম, আর অন্য কোনোভাবে কি জিরো পাওয়া যেতে পারে, যে দুই আর পাঁচ বাদ দিয়ে? দুই আর পাঁচ বাদ দিয়ে কি কোনোভাবে জিরো পাওয়া যেতে পারে? হ্যাঁ স্যার, পাওয়া যাবে। কিভাবে পাওয়া যাবে? স্যার, ফোরের যদি পেয়ার তৈরি করি, ফোর আর ফাইভের। আচ্ছা, ফোর আর ফাইভ। আসলে এই ফোরের মধ্যে কি আছে, দুটো দুই তো আছে, তা ফোর দিয়ে কি করে হলো? ও স্যার। আর কি কিছু হতে পারে? স্যার, যেটা স্যার যেটা দিয়েছেন ওটাতে আর হবে না, যে আ পেয়ারটা দিয়েছেন। হ্যাঁ, এই পেয়ারটা বলে নয়, টোটালি আর কিন্তু হবে না, কারণ জিরো পেতে গেলে আমার এই দুই আর পাঁচই দরকার, এবং তাদের কতগুলো পেয়ার হয় ঠিক ততগুলো জিরো আমরা পাবো। তাহলে শুধু খেয়াল রাখতে হবে যে কার সংখ্যাটা বেশি, এটা আগে দেখো, দেখে যার সংখ্যাটা কম তাকে তুমি কাউন্ট করো, তাহলে তোমার নাম্বার অফ জিরো চলে আসবে। তাহলে এটা হলো মোটামুটি এর বেসিকটা। এবার আমরা একটু থিওরি পার্টটা দেখি, যেখানে যে থিওরি পার্টটা রয়েছে, সরি, যে কোশ্চেনগুলো রয়েছে, এবার একটু কোশ্চেনগুলো দেখি। দেখো প্রথম আমাদের যে কোশ্চেনটি রয়েছে, 16, 22, 15,
আচ্ছা, এই যে ক্লাসে যখন খুশি তখন জয়েন করার স্বভাবটা এখনো পরিবর্তন করা গেল না, এটাই খুব বাজে লাগে। এই জন্য ক্লাসে ডিস্টার্ব হয়ে যায়। কতবার আর বলবো বলো তো? হ্যাঁ, এখন এসে ক্লাসে জয়েন করার চেষ্টা করছে। আমি ক্লাসে জয়েন করাবো নাকি এদেরকে আমি ক্লাস করাবো? এদেরকে বারবার বলে হয় না। তাহলে দেখো, এই যে সিরিজটা রয়েছে এই সিরিজটা দেখে কি তুমি বলতে পারবে এখানে 2-এর সংখ্যা বেশি না 5-এর সংখ্যা বেশি? দুইয়ের সংখ্যা বেশি। 2-এর সংখ্যা বেশি। আচ্ছা, এই জন্য আবার জয়েন রিকোয়েস্ট পাঠিয়ে যাচ্ছে। দাঁড়াও তো, এইমাত্র যে জয়েন করেছো মুনলাইট দিয়ে নাম আছে, কে বলো তো ভাই? নামটা বলো তো। হ্যালো। স্যার শিবাস বলছিলাম। ক্লাসের টাইম কখন আছে ভাই? 9টা, স্যার একটু লেট হয়ে গেল। না, তা জয়েন করো কেন? আমি তো তোমাদেরকে বারবার করে বলছি না ভাই, 9টা 5-এর পরে আর জয়েন করো না। লিঙ্ক কিন্তু অনেক আগে দেওয়া থাকে, 2-3 ঘন্টা আগে লিঙ্ক দেওয়া থাকে। একবার জয়েন করে লেফট নিয়ে নাও। আচ্ছা, যাই হোক, তাহলে দেখো এখানে 2-এর সংখ্যা বেশি তুমি বললে, তাহলে আমরা কিন্তু আর 2 কাউন্ট করব না। তাহলে এখানে আমি কি করব? পাস কাউন্ট করব। এখন বিষয় হচ্ছে পাস কোথায় কোথায় আছে আমাকে খুঁজে দেখতে হবে। তাহলে প্রথমে যে 16 রয়েছে 16-এর মধ্যে কিন্তু কোনো পাস পাস নেই। তাহলে আমার এখানটায় আর আমি কাউন্ট করলাম না। এখানে 22 রয়েছে, এখানেও কিন্তু কোনো পাস আমরা পাবো না, দরকার নেই। কিন্তু এই যে 15-এর মধ্যে কিন্তু একটা পাঁচ আছে। কয়টা পাঁচ আছে 15-এর মধ্যে বলো তো? একটা স্যার। একটা আছে, ওকে, ফাইন, আমি লিখলাম একটা। এই যে 50-এর মধ্যে কিন্তু পাঁচ আছে। কয়টা পাঁচ আছে এখানে? দুটো। দুটো, ইয়েস। আচ্ছা, কিভাবে দুটো একটু বলো। 5 into 5 ফাইভ ফাইভ ইন্টু টু। হ্যাঁ, 5-5, ধরো 5-5-25 তো অ্যাটলিস্ট হতেই হবে, তো সেই হিসাবে দুটো। আচ্ছা, 65-এর মধ্যে কয়টা পাঁচ আছে? একটা। একটাই স্যার। একটাই, ওকে। আচ্ছা, 115-এর মধ্যে কয়টা পাঁচ আছে? একটা। একটা। আর 18-এর মধ্যে তো নেই, 90-এর মধ্যে একটা আছে। তাহলে আমরা কতগুলো পাস পেলাম? একটা, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে এখানে কতগুলো জিরো পাবো? 6টা জিরো পাবো। দেখো, বুঝতে পেরেছো কিনা? বোঝা গেছে? তোমরা কি বুঝতে পেরেছো? ওটা 5 পাবো তো ওটা 0 পাবো। ততটা জিরো পাবো, একদম। তো স্যার বলছিলাম যেটা মানে ওই পেয়ারে কম সংখ্যক থাকবে ওটার উপরে কি জিরো ডিপেন্ড করবে? যেটা পেয়ারে বুঝলাম না, আবার বলো। স্যার যেমন বলছিলাম যে 2-এর সংখ্যা এখানে বেশি ছিল, ওটা আমরা ধরলামই না, হুম, কিন্তু 5-এর সংখ্যাটা কম ছিল ওই জন্য ওটাকে বার করলাম বার করলাম, কয়টা হ্যাঁ। আছে। তো স্যার এমনটা তো হতে পারে যে 5-এর সংখ্যা যদি বেশি থাকে তো 2-কে ধরে জিরো বার করবো না 5-কে ধরে করবো? না, তখন তুমি 2-কে ধরে বের করবে। এখন হ্যাঁ তুমি স্যার যদি, ওটাই বলি। হ্যাঁ। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, এখানে যে সিরিজটা রয়েছে এই সিরিজে কার সংখ্যা বেশি আছে? স্যার 5-এর সংখ্যা মনে হয় বেশি আছে। 5-এর সংখ্যা বেশি, খুব ভালো। 2 কি এখানে আছে? এই যে সিরিজটা রয়েছে, হ্যাঁ স্যার 2 থাকবে মনে হয়। আবার মনে হয় কি করে? কোথায় 2 আছে? এটা, 5-এর পরে তো স্যার ডট ডট দিয়ে আছে, ওখানে গ্যাপ ছেড়ে হ্যাঁ, বলবো। গ গ্যাপ, তাহলে এটা কিসের গ্যাপ? কোন সংখ্যার সিরিজ বলো তো এটা? স্যার ইসের কর্মী বাকিরা যারা আছো একটু 35 চেষ্টা করো, কিসের সিরিজ এটা? ইভেন নম্বর নাকি স্যার? ওভারটেক ইভেন।
1 3 5 ডট ডট বলতে কি এইভাবে চলছে একটা সিরিজ, তার মানে 7 9 সাত 11, তাহলে এটা একটা বিজোড় সংখ্যার সিরিজ না? হ্যাঁ, বিজোড় আচ্ছা, সংখ্যা স্যার। তা বিজোড় সংখ্যার সিরিজে তো ভাই কোথাও 2 নেই, দুই নাই স্যার। তাহলে 5 অনেকগুলো আছে, তাতে আমার কি কিছুই হবে না, কারণ আমার তো 2 দরকার আছে, নাহলে তো তারা পেয়ার হবে না। অতএব কি হবে, একটিও জিরো পাবো না। তাহলে আমি বলতেই পারি শূন্যটি। শূন্যটি মানে কি, একটাও পাবো না, তাই তো নাকি? হ্যাঁ স্যার। কোনো জিরো নেই। আচ্ছা, এবার দেখো আস্তে আস্তে কোশ্চেনগুলো একটু চেঞ্জ হবে। যেমন এখানে 1 থেকে 1000 অবধি দিয়েছে, তো এই যে স্যার দুই, আগের ওটাই স্যার, ওটা 21 23 এইগুলো তো সব বিজোড় সংখ্যা। ও না, ভুল হচ্ছে, সরি 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 সরি, ভুল ভুল। তো এবার এই যে 1 থেকে 1000 অবধি এখানে রয়েছে, এই 1 থেকে 1000-এর মধ্যে দেখে বলো তো, যে প্রথমে বলতে হবে এটা কিসের সিরিজ, মানে স্বাভাবিক সংখ্যা, অড নাম্বার অর ইভেন নাম্বার, কিসের সিরিজ প্রথমে দেখে বলো। স্বাভাবিক সংখ্যার সিরিজ স্যার। স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, ওকে ফাইন। আচ্ছা, এবার বলো তো এই সিরিজে 2-এর সংখ্যা বেশি হবে না 5-এর সংখ্যা বেশি হবে? দুইয়ের সংখ্যা বেশি। 2-এর সংখ্যা দুই বেশি হবে। হবে, একদম ঠিক। যে কোনো স্বাভাবিক সংখ্যার সিরিজে 2-এর সংখ্যাটাই বেশি হবে। তাহলে 2-এর সংখ্যা বেশি হবে, অর্থাৎ 5-এর সংখ্যাটা কম হবে, তাই তো? কিন্তু এখন এই যে 5-এর সংখ্যাটা কম, এটা আমরা কি করে কাউন্ট করব? তখন তুমি যেটা করবে, এই যে সিরিজটি রয়েছে ওই সিরিজের শেষ যে সংখ্যাটি থাকবে তাকে তুমি 5 দিয়ে ভাগ করবে। তাহলে এই যে এখানে 1000 রয়েছে, একে যদি ধরো আমি 5 দিয়ে ভাগ করি, তাহলে কত পাবো? 5 দিয়ে ভাগ করলে আমি পাবো 200, রাইট? এই 200-কে আবার তোমার ভাগ করতে হবে, এই 200-কে আমি আবার ভাগ করব, তাহলে কত দিয়ে? ওই 5 দিয়ে। তাহলে 200-কে যদি আমি আবার 5 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? 5 40-এ 200 ভাগ করলাম। আমি এই 40-কে আবার 5 দিয়ে ভাগ করব, কত হবে? 5 8, আমি কিন্তু ভাগফল নিচ্ছি। 8-কে আবার 5 দিয়ে ভাগ করা যাবে, 5 অকে 5, আর কিন্তু ভাগ করা যাবে না। তাহলে এই যে আমরা ভাগ করে যে ভাগফলগুলো পেলাম টোটাল, এই টোটালটাকে আমরা যোগ করে দেব। তাহলে টোটালটাকে যদি যোগ করি কত হবে? 240 48 49, 249, তাহলে টোটাল কতগুলো জিরো আমরা এখানে পেবো? 249টি জিরো আমরা পাবো। কি বললাম, বুঝতে পেরেছো? বোঝা গেছে স্যার এটা। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করলাম? আমরা প্রথমে দেখব যে যে সিরিজটি দেওয়া আছে সেখানে 2-এর সংখ্যা বেশি না 5-এর সংখ্যা বেশি। তো আমরা দেখলাম এখানে 2-এর সংখ্যাটা বেশি আছে। তারপরে আমাদের কাজ কি? তাহলে 5 কতগুলো আছে এটা আমাকে বের করতে হবে। তো 5 বের করার জন্য আমরা কি করব? শেষে যে সংখ্যাটা থাকবে তাকে আমরা 5 দিয়ে ভাগ করব। এই ভাগ কত সময় অবধি করব? যত সময় আমরা ভাগ করতে পারি আমরা কন্টিনিউ ভাগ করে যাব। যখন ভাগ করা যাবে না, তখন কি হবে? টোটাল যে ভাগফলগুলো আমরা পেলাম বা পাবো, তাদের যোগফলই হবে আমাদের নির্ণেয় আনসার বা উত্তর, বা নির্ণয় শূন্যের সংখ্যা। আচ্ছা, এরপরে যে সিরিজটা রয়েছে দেখো, 1 3 5 এইভাবে কত না 64 অবধি রয়েছে। তাহলে এখানে আমরা কতগুলো জিরো পাবো বলো তো? 6। আচ্ছা, দেখি বাকিরা কি কি বলছে। এখানে আমরা কতগুলো জিরো পাবো? চঞ্চলা কিছু বলতে পারবে? পরিমল? না স্যার, স্বর্ণালী? সুমন্ত? স্যার বুঝতে পারছি না।
সর্বনাশ করেছে। আচ্ছা, এটা কিসের সিরিজ বলো তো? বিজোড় সংখ্যা সিরিজ। বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা। বিজোড় কি করে বললে বিজোড় সংখ্যা? এই যে আমি তো এখানে একটা জোড় সংখ্যা দেখতে পাচ্ছি, তাহলে এটা বিজোড় সংখ্যার সিরিজ। কি হবে বলো? দেখো, এটা বিজোড় সংখ্যার সিরিজ ঠিকই আছে। দেখো এখানে একটা ব্র্যাকেট রয়েছে, এই দেখো একটা ব্র্যাকেট রয়েছে। তার মানে ব্যাপারটা কি, এই অবধি এই অবধি হচ্ছে একটা বিজোড় সংখ্যার সিরিজ। অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম 2 নেই, কিন্তু এখানে অনেক 5 আছে, অনেক 5 আছে। কোথায়? তুমি 5-এ পাবে, 15-তে পাবে, 25-এ পাবে, 35, 45, 55, 65, এইভাবে অনেক 5 পাবে। কিন্তু ভাই, এই যে বিজোড় সংখ্যার যে সিরিজ, এখানে কিন্তু কোনো রকম কোনো 2 নেই। তাহলে এই যে 2 রয়েছে কোথায়? 64-র মধ্যে 2 রয়েছে। তাহলে তুমি দেখলে এখানে 5-এর সংখ্যা অনেক বেশি, কিন্তু 2 রয়েছে শুধুমাত্র 64-র মধ্যে। তাহলে আমরা বুঝে গেলাম এখানে 5 বেশি। আর 5 যখনই বেশি, আমি তো 5 কাউন্ট করব না, আমি কাউন্ট করব তখন 2। যে 2 কতগুলো রয়েছে বা কতবার রয়েছে। তা আমার এখানে 2 কতবার রয়েছে? এই যে 64-র মধ্যে 2 রয়েছে। কতবার? 2 টু দি পাওয়ার 6। 2 টু দি পাওয়ার 5 হচ্ছে কত? 32। 2 টু দি পাওয়ার 6 হচ্ছে 64। তার মানে 2 6 বার রয়েছে, তার মানে কি 6টা পেয়ার মিনিমাম হবে। তো এখানে আমি বলতে পারি নাম্বার অফ জিরো 6টা। যদি 64-কে কি করে ব্রেক করলাম বুঝতে না পারো, তখন তুমি কি করবে? তুমি ফ্যাক্টরাইজেশন করো বা উৎপাদকের বিশ্লেষণ করো। 2 দিয়ে দিলে 32, 2 দিয়ে দিলে 16, 2 দিয়ে দিলে 8, 2 দিয়ে দিলে 4, 2 দিয়ে দিলে 2। তাহলে 2 আমরা কতগুলো পেলাম? 3টে 3টে 6টা। তাহলে এখানে আমরা 6টা জিরো পাবো। বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট কোশ্চেন। পরে যেটা রয়েছে দেখো, 2, 4, 6, 8 যে সংখ্যার সিরিজটি রয়েছে, এখানে আমরা কতগুলো জিরো পাবো? সরি, বলো এটা কিসের? জোড় সংখ্যার সিরিজ না বিজোড় সংখ্যার সিরিজ না কিসের সিরিজ? এটা আগে বলতে হবে। জোড় সংখ্যা। জোড় সংখ্যার সিরিজ। আচ্ছা দেখো ভাই, এখন একটা কথা হচ্ছে, যদি কোনো সিরিজের মধ্যে তো খেয়ে তুমি দেখো কোনো সংখ্যা কমন নেওয়া যাচ্ছে, তাহলে প্রথমেই তুমি আগে কমন নিয়ে নাও, যাওয়াই হবে। তো ঠিক আছে, এখানে আমি কমন নেব। এখান থেকে আমি কি কমন নেব? আমি 2 কমন নেব। 2 কমন নিলে কি হবে? এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে ভাই। 2 যখন আমি কমন নিলাম, শেষে আমার পড়ে থাকবে 50। আচ্ছা, যে 2 কমন নিয়েছি, 2 কমন নেওয়ার ফলে কিন্তু শূন্যের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? কোনো এফেক্ট পড়বে না এর উপর, এই সিরিজের উপর। এবার 2 তো যাক বের করে দিলাম, সমস্যা নেই। কিন্তু একটা কথা আছে, এখন এই 2টাতে আমি বাদ দিলাম, যেটা কমন নিলাম এর আর কোনো ফাংশন নেই। তুমি নর্মালি এটা দেখেও কিন্তু বলতে পারতে যে এই সিরিজে স্যার 2 এর সংখ্যা অনেক বেশি আছে, কারণ প্রত্যেকটা জোড় সংখ্যার মধ্যেই স্যার আপনার 2 পাবেন, কিন্তু 5 কিন্তু বেশি পাবেন না, একমাত্র 10, আবার আপনি 20, এরকমভাবে আপনি 5 পাবেন। তাহলে 5-এর সংখ্যা বেশি, কিন্তু এই ক্ষেত্রে আমরা 5টা ভাগ করে বের করতে পারবো না, কারণ 5টার কোনো সিরিজ নেই। একটা সিরিজ থাকলে, একটা প্যাটার্ন থাকলে যেমন বের করতে সুবিধা হয়। এই কারণে কি করলাম, আমি এখানে 2 কমন নিয়ে নিলাম। যখনই 2 কমন নিলাম, এখানে আবার একটা প্যাটার্ন চলে আসলো, একটা সিরিজের এক থেকে যখন পরপর রয়েছে। এই সিরিজের ক্ষেত্রে আমি জানি 2 এর সংখ্যা বেশি, সো আমার 2 দরকার নেই। আমি 5 কতগুলো আছে 5 বের করব। কি করে বের করব? শেষে যে সংখ্যা আছে 50, সেই 50কে আমি প্রথমে 5 দিয়ে ভাগ করব, তাহলে কত হলো? 10। ওই 10কে আবার 5 দিয়ে ভাগ করব, কত? 2। তাহলে টোটাল 12, অর্থাৎ আমার নাম্বার অফ জিরো হবে 12টি। বলো ভাই, বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। তাহলে কি করবে? যখন কোনো সিরিজ থেকে কিছু কমন নেওয়া যায়, সবার প্রথমে কমন নিয়ে নাও। হ্যাঁ, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কমন নেওয়ার ফলে ওই সিরিজের জিরোর যদি কোনো এফেক্ট পড়ে বা আসে, তাহলে কিন্তু সেখানে তোমার আবার কাজ করতে হবে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে এবার আমাকে বলো তো, পরের যে কোশ্চেনটি রয়েছে, এই কোশ্চেনটির ক্ষেত্রে আমরা প্রথমে কি করব? স্যার 10 কমন যাবে। আচ্ছা, 10 কমন নেব, খুব ভালো কথা। কিন্তু এই 10 কমন নিতে গিয়ে আমার সিরিজের উপর কি কোনো এফেক্ট পড়বে? পড়বে। কেন বলো তো?
এর আগে যখন আমি কমন নিয়েছিলাম এমন কোনো ব্যাপার ছিল না যে সেখানে শূন্য সংখ্যা কমে যাবে বা বেড়ে যাবে সিরিজের ভিতরে। কিন্তু যখন তুমি এখান থেকে দেখো 10 কমন নিচ্ছ, 10 যখন কমন নিচ্ছ দেখো ভিতরে কিন্তু প্রত্যেকটা সংখ্যা থেকে জিরো বাইরে বেরিয়ে গেল, ভিতরে কোনো জিরোই থাকলো না বেশি। এখানে তো জিরো ছিল তাই না প্রত্যেকটার থেকে। আসলে কি হয়, এই কমন নেওয়া মানে একদম বাংলা ভাষায় যদি আমি বলি কি করেছি বলো তো, এখানে প্রত্যেকটা সংখ্যা থেকে একটা একটা করে জিরো আমি আসলে বাইরে বের করেছি। আসলে তো তাই নাকি? 10 কমন নেওয়ার মানে কি, প্রত্যেকটা সংখ্যা থেকে আমি একটা একটা করে জিরো বাইরে বের করেছি না? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, তাহলে আমার এখানে টোটাল কতগুলি সংখ্যা আছে আগে বলো তো? এই যে 10 থেকে 500 অব্দি এখানে কতগুলি সংখ্যা আছে? 50 পর্যন্ত। 50 পর্যন্ত না, 50টি সংখ্যা আছে এখানে। তাহলে 50টি সংখ্যা আছে, একটু ভালো করে বুঝবে। তাহলে প্রত্যেকটা সংখ্যা থেকে, একটু আগেই আমরা বললাম যে প্রত্যেকটা সংখ্যা থেকে আমরা কিন্তু একটা করে জিরো বাইরে বের করে দিয়েছি। তাহলে এখানে 50টা সংখ্যা থেকে যদি একটা করে জিরো আমরা বাইরে বের করে দেই, তাহলে কতগুলো জিরো আমার বাইরে বেরিয়ে যাচ্ছে? 50টি। আমি এখানে লিখে দিলাম 50। এটাকে অন্যভাবেও বলা যায়, আমি সেটাও দেখাবো। তাহলে এই 50টি শূন্য অলরেডি আমার চলে এলো, কেন? শুধুমাত্র কমন নেওয়ার কারণে। আচ্ছা যাক, ঠিক আছে, কমন নিয়েছি তার জন্য 50টা জিরো পেয়েছি, খুব ভালো কথা। কিন্তু এখন ঘটনা হচ্ছে এই যে বাকি এখনো তো একটা সিরিজ পড়ে রয়েছে না? তাহলে এই সিরিজের ক্ষেত্রে কি হবে? এই সিরিজের ক্ষেত্রেও তো আমাকে জিরোটা বের করতে হবে। আমি 10 কমন নিয়েছি, ওই কমনের জন্য আমি 50টা জিরো অলরেডি পেয়ে গেছি। এবার তাহলে কি করব? এবার বিষয়টা হচ্ছে, তুমি জানো যে এক থেকে যখন কোনো একটা সিরিজ শুরু হচ্ছে এনতম পদ অবধি, তাহলে আমরা শেষ যে সংখ্যাটা থাকে তাকে ডাইরেক্ট ভাগ করছি। কেন? কারণ যেহেতু এখানে 2 এর সংখ্যা বেশি, 5 এর সংখ্যাটা কম, তাই আমরা 5টা কাউন্ট করব। তাহলে এই 50কে 5 দিয়ে ভাগ করলে তুমি জানো 10 হয়, আর ওই 10কে 5 দিয়ে ভাগ করলে 2 হয়। তার মানে 50টা রয়েছে, আরো পাবো আমি 12টা। তাহলে 50 আর 12 কত হবে? 62টা। তাহলে আমার এখানে উত্তর হচ্ছে 62। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হুম নেক্সট আর দুটো তিনটে দেখালে আশা করি হয়ে যাবে। আচ্ছা, এবার বিষয় হচ্ছে এখানে তো 100, 200, 300 এইভাবে 8000 অব্দি রয়েছে। তাহলে আমরা এখান থেকে কত কমন নেব? স্যার 100 নিয়েও তো, 100 নিয়েও তো হবে। 100 না 100। আচ্ছা গুড, 100। আচ্ছা, 100 নেওয়ার ফলে দেখো তোমার, তুমি একদম চোখের দেখা দেখো, প্রত্যেকটা সংখ্যা থেকে আসলে তোমার দুটো করে শূন্য বাইরে বেরিয়ে গেল না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার তাহলে এখানে তো সংখ্যা রয়েছে 80টা। তাহলে 80টা সংখ্যা থেকে তুমি তো দুটো করে শূন্য অলরেডি বাইরে বের করে দিয়েছো। তাহলে 80টা থেকে যদি দুটো দুটো করে সংখ্যা তুমি বাইরে বের করে দাও, তাহলে কতগুলো শূন্য তুমি বাইরে বের করলে? 160 160টা কিন্তু অলরেডি তোমার বাইরে চলে আসলো, শুধুমাত্র এই কমন নেওয়ার জন্য। আচ্ছা, এবার বিষয় হচ্ছে এখন একটা স্বাভাবিক সংখ্যা হয়ে গেল। এই সিরিজের ক্ষেত্রে আমরা জানি 2 এর সংখ্যাটা বেশি থাকে, 5 এর সংখ্যাটা কম থাকে। তা ভাই আমার এখানে 5 এর সংখ্যা যদি কম থাকে, 5 কতগুলো আছে আমি ভাগ করব। 5 দিয়ে যদি 80কে ভাগ করি তাহলে পাবো 16। 5 দিয়ে যদি 16কে ভাগ করি, 5 3 15, এক অবশিষ্ট দরকার নেই। তাহলে আমার কিন্তু উত্তর চলে এসছে 1, 160, 70, 179। দেখো আমার উত্তর চলে এসছে। 157। কি ভাই, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বোঝা গেছে। আচ্ছা, বোঝা গেছে, খুব ভালো। আর পরের যে কোশ্চেনটি রয়েছে দেখো, এটা কিরকম ভাবে রয়েছে? 100 স্যার স্ক্রিন হেঁটে গেল স্যার। লেফট নিয়ে জয়েন করো। আচ্ছা দেখো, পরের কোশ্চেনটা কি আছে? 125 টু দি পাওয়ার 10 ইন্টু 16 টু দি পাওয়ার 25। এবার এখানে কতগুলো রয়েছে? তাই এখানে 2 কতগুলো রয়েছে আর 5? আচ্ছা বলো তো, 2 এর সংখ্যা বেশি না 5 এর সংখ্যা বেশি এখানে? স্যার 5-এর। সংখ্যা বেশি স্যার। দেখো তুমি কি করে বুঝবে, এখানে তো 2 আর 5 ডাইরেক্ট ওইভাবে দেওয়া নেই না। তুমি হয়তো বুঝতে একটু প্রবলেম হবে, তো এই ক্ষেত্রে তুমি কি করবে, এই যে 125, দেখো 5 কিন্তু রয়েছে কোথায়? 125 এর মধ্যে। এটা হয়তো তোমরাও ধরতে পেরেছো। তুমি এটাকে এইভাবে লেখো, 5 কিউব টু দি পাওয়ার 10
আর টু, আমার টু দরকার, 2 to the power 4 তার পাওয়ারে 25 করে দিলাম। তাহলে দেখো 5 3 দশে কত 30, 2 4 25 100। এবার দেখো তো 5 কতগুলো রয়েছে 30টা, 2 কতগুলো রয়েছে 100টা, কিন্তু তোমরা তো একটু আগে মনে হয় ভুল বলেছিলে, কি তাই তো? তাহলে ওইভাবে হ্যাঁ দেখে তো বলা যাবে না, তোমাকে ম্যানুয়ালি করতে হবে, বের করতে হবে 5 কতগুলো 2 কতগুলো। এখন কিন্তু তুমি বের করে নিয়েছো যে হ্যাঁ এখানে 2 বেশি রয়েছে, তা বেশি থাকলে আমার লাভ কি? যেটা বেশি থাকবে আমি তো সেটার দিকে তাকাবো না, তাহলে কম যেটা আছে আমি তার দিকে তাকাবো। তাহলে কম বলতে কি 5, 5 কতগুলো আছে 30টা, তো আমার এখানে উত্তর হয়ে যাবে 30। বলো বুঝতে পেরেছো কিনা? এক্সাক্ট। তাহলে পরের কোশ্চেনটা তোমরা নিজেরা একটু সলভ করো তো। 4 to the power 15 ইন্টু 125 to the power 16, এটা ক্যালকুলেশন করলে আমরা কতগুলো জিরো পাবো বলো? দেখো এখনো ক্লাসে জয়েন করার চেষ্টা করছে। উত্তর ডি হবে। ডি, আচ্ছা দেখি আর কে কি বলে। স্যার স্যার 30টা ডি হবে তো হবে, কোনোটাই হচ্ছে না। হ্যাঁ 30 আসছে। আচ্ছা আমি এবার একটু ঠিক করে, আছে। আচ্ছা আমি একটু করে দেখি তো। 2, আমি এটাকে লিখতে পারি 15 ইন্টু 5, আমি লিখতে পারি 16। আচ্ছা 2 to the power 30 ইন্টু 5 to the power 48, 5 অনেক বেশি রয়েছে, তো বেশিটা আমার দরকার নেই, 2 রয়েছে 30টা। একদম ঠিক উত্তর করেছো, কোনোটাই নয়, অর্থাৎ 30 হবে সঠিক উত্তর। তাহলে মোটামুটি তোমরা জিরোটা বুঝে গেছো তাই তো? ভাই জিরো নিয়ে সমস্যা নেই তো? না আচ্ছা স্যার। আচ্ছা গুড। এবার একটা কথা আছে, কি কথা? ধরো আমার তো এখানেই শেষ জিরো করানো। এবার যাই হোক, হয়তো কিছুদিন পর তোমরা পরীক্ষা দেবে, পিএসসির হোক রেলের হোক। ও সেই সাথে আরেকটু বলে রাখি, রেলের কিন্তু যে ভ্যাকান্সিটা অনেকটা বেড়েছে, 58,000, আর আই থিঙ্ক প্রত্যেকেই সেটা অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, এখন অবধি যা দেখা যাচ্ছে সবাই, অর্থাৎ আইটিআই ম্যান্ডেটরি এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা যাই হোক, এবার পরীক্ষায় এরকম একটা কোশ্চেন চলে আসতে পারে। ধরো 255, এই যে একটা সিম্বল দিলাম, এটাকে কি সিম্বল বলা হয় বলো তো? ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টরিয়াল। আচ্ছা তাহলে এই ফ্যাক্টরিয়াল বলতে আসলে আমরা কি বুঝি? রিপিটেড। রিপিটেড। কি রিপিটেড? স্যার 255 ইন্টু 254 এইভাবে রিপিট হতে থাকবে পরপর নাম্বার। আচ্ছা না না, এটাকে রিপিট বলে না তো। রিপিট মানে কি, যে বারবার 255 255 255, এটাকেই তো আমরা রিপিট বলি। রিপিট মানে এটা নয়। আমরা এইভাবেও তো বলতে পারতাম, একটা সিরিজ, একটা স্বাভাবিক সংখ্যার সিরিজ, যেটাই ফ্যাক্টরিয়াল থাক না কেন সেটাই থাকবে শেষ, মানে এনতম পদ, তাই না? তার মানে কি 255 স্বাভাবিক সংখ্যার সিরিজের মতো করে আমরা ভাবছি। 255 তার মানে কি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু এইভাবে চলছে কত অবধি না 255 অবধি। এটাই তো হচ্ছে ফ্যাক্টরিয়ালের মানে, তাই তো নাকি? হ্যাঁ স্যার, তাহলে আমি এখানে, রিভার্স বলেছিলাম। হ্যাঁ তাহলে এখানে কিন্তু রিপিট এটা আমরা বলতে পারি না। তার মানে ব্যাপারটা কি, এটাকে যখন আমরা একটু ভেঙে লিখলাম, দেখালাম যে কিভাবে লিখলাম, একটা স্বাভাবিক সংখ্যার সিরিজ হিসেবে। তবে তুমি এটাকে আরো সহজ উপায়ে মনে রাখতে পারো, যে এই যে 255 ফ্যাক্টরিয়াল মানে কি, ওই এন যেটা, ওই এনটাই হচ্ছে 255, মানে কি একটা স্বাভাবিক সংখ্যার যে সিরিজ, শুরু তো অবশ্যই এক থেকে হবে, স্বাভাবিক সংখ্যার শুরু সিরিজটা এক থেকে শুরু হয়। আর এক থেকে শুরু হলে তোমরা সেই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবে বা পারো, যে সূত্রগুলো আমরা দেখিয়েছি। কেমন? এবার বিষয় হচ্ছে, এই যে ফ্যাক্টরিয়াল, তার মানে দেখো এখানে প্রথমে হয়তো তুমি বলে স্যার এটা এত সহজ, এবার তো আমি করতে পারবো। হয়তো প্রথমে এটা মনে হতো যে 255 এর ফ্যাক্টরিয়াল দিয়েছে, এবার এটার আবার জিরো কি করে হবে বের করতে বললো, কই স্যার তো এরকমটা শেখায়নি। তার মানে কি কিছু কিছু জিনিস থাকে যেটা একটু বেসিক
কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে বা যদি আমরা চারপাশের একটু বই খাতাপত্র নাড়াচাড়া না করি, হয়তো এই এক্সট্রা জিনিসগুলো আমরা পাবো না। এটা বলার কারণটা হচ্ছে যে তুমি যেই পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, দেখো আমি হয়তো ক্লাসে তো তোমাকে একদম মানে 100-এর মধ্যে 100 দিয়ে দিতে পারছি না। হয়তো দেখো আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস যেটুকু নিলাম, তোমাকে একটা টাইপ ধরে ধরে আমি দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, শিখিয়ে দিলাম। তোমার এরপরে কি করতে হবে, যে কোনো একটা বই দেখা গেলো, সেই বই থেকে যে যদি এই নাম্বার অফ জিরোর কিছু কোশ্চেন থাকে, তুমি একটু চেষ্টা করলে যে হ্যাঁ দেখি তো যে কোশ্চেনগুলো আছে আমি কি করতে পারছি কিনা, বা নতুনত্ব কিছু আছে কিনা, স্যার যা করাচ্ছেন তার নতুনত্ব কিছু আছে কিনা, জাস্ট এটুকুই হচ্ছে তোমার কাজ। তাতে কি হবে, তোমারও কনফিডেন্সটা আরও ইমপ্রুভ হবে যে না, স্যার যা করাচ্ছে আর বইতে যেগুলো রয়েছে আমি তো করতে পারছি, তাহলে দেখবে ভালো লাগবে আর কি বিষয়টা। আচ্ছা যাই হোক, তাহলে মোটামুটি এবার এটার ক্ষেত্রে তো তুমি করতেই জানো। দেখো একটা সিরিজ যখন 1 থেকে শুরু হয় n তম পদ যখন থাকে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে, সেখানে আমরা জানি 2 এর সংখ্যাটা অনেক বেশি থাকে, সো 2 তো আমরা বের করবো না, আমরা কি করব তখন 5 এর সংখ্যা বের করব। আর 5 তখন তুমি কিভাবে বের করবে, 5 বের করার নিয়ম হচ্ছে সে যে সংখ্যাটি থাকবে তাকে তুমি 5 দিয়ে ভাগ করবে। 5 দিয়ে ভাগ করার পর কন্টিনিউ চলতে থাকবে, যতবার ভাগ দিয়ে, তাহলে 5 দিয়ে যদি 255-কে ভাগ করো কত হবে, 5 5 5 25, 5 ওকে 5 51। 5 দিয়ে যদি আবার 51-কে ভাগ করো কি হবে, 5 10 50, আবার কি হবে 5 দুগুণী 10, তাহলে কত পেলাম আমরা, 51 61 63। তাহলে আমরা এখানে 63টা জিরো পাবো। এই তো কমপ্লিট। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, এবার আমরা যেটা করব, অবশিষ্ট ফাইন্ড আউট দ্য রিমাইন্ডার। রিমাইন্ডার কি করে বের করতে হয়। তো এই রিমাইন্ডার বের করার আগে এখানেও আমাকে কিছু বেসিক একটু জানতে হবে। আচ্ছা, এই যে জিরো যেটা দেখালাম, কারো কোনো ডাউট নেই তো ভাই? না স্যার। যাক, তাহলে তো খুবই ভালো, প্রত্যেকে যদি ক্লিয়ার হয়ে যায়। তবে প্রত্যেকে কিন্তু রেসপন্স করলো না, 2-1 জন হয়তো 1-2 জনের আওয়াজ পেলাম, তো বাকিরা যদি না বলে কি করে আর বুঝবো। আচ্ছা দেখো, এটা হয়তো আমরা প্রত্যেকে জানি যে ভাজ্য ইকুয়াল টু ভাজক ডিভাইডেড ইকুয়াল টু ডিভিজর ইন্টু কোয়েশ্চেন প্লাস রিমাইন্ডার। এটা আমরা প্রত্যেকে জানি, আশা রাখি। কিন্তু এখন বিষয় হচ্ছে এই যে অবশিষ্ট নির্ণয়, এটা কি করে আমরা বের করব। তো দেখো, বেসিক যেটা, ধরো আমি তোমাকে বললাম যে তুমি 13-কে ভাগ করবে কত দ্বারা, সে তুমি 4 দিয়ে ভাগ করবে, তাহলে 4 দিয়ে 13-কে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে বলো? 4 3 এক। 12, 1 অবশিষ্ট থাকবে। খুব সুন্দর উত্তর। বলবে স্যার এটাকে আবার বলতে হয়, কিন্তু ঘটনা হচ্ছে আমি এবার এখানে একটু মাথামপড়ি করবো। কিরকম, তোমরা 4-এর ঘরের টেবিল 4 3 12 করলে, তাই +1 করলে। আমি যদি 4-এর ঘরের টেবিল 4 4 16 করি, তোমরা 4-এর ঘরের টেবিল 3 বার পড়েছো, আমি 4 বার করলাম, তাহলে 16 16 হলো, এখানে তো 13, এখানে মাইনাস হয়ে যাচ্ছে 3। তাহলে এখন কোনটা সঠিক, আমার এসছে এখানে -3 আর তোমাদের এসছে +1। তোমরা কি করলে 3 বার নিলে, আমি কি করলাম 4 বার নিলাম। কি এখন সঠিক কোনটা হবে? +1টা রিমাইন্ডার তো নেগেটিভ হয় না। আচ্ছা, রিমাইন্ডার নেগেটিভ হয় না, বা খুব ভালো যে রিমাইন্ডার অলওয়েজ বি পজিটিভ। কিন্তু ঘটনা হচ্ছে তুমি যখন অঙ্ক করবে, অঙ্ক করতে গিয়ে যদি কখনো দেখো যে রিমাইন্ডার তোমার নেগেটিভ চলে এসছে, তখন তুমি কি করবে, চলে আসতেই পারে। বড় বড়টা থেকে বিয়োগ করব, যেটা থাকবে। আহ বড়টা থেকে বলতে, ধরুন যদি রিমাইন্ডার মাইনাস হয়, তাহলে ধরুন 13-কে যদি আমি 12 দিয়ে ভাগ করি, তাহলে 13 মাইনাস যে আমার রিমাইন্ডার যেটা কোশ্চেন আসবে 13 13 12 না, এখানে দেখে আমাকে বলো, আমার যদি নেগেটিভ চলে আসে যেমনটা এখানে এসছে, তখন আমি কি করব। এই তো নেগেটিভ, ধরো আমি নেগেটিভ করে দিলাম, স্যার ভাজকের সঙ্গে মাইনাস করে দেবো। আমি 13। হ্যাঁ, 4 থেকে বিয়োগ করতে হবে। একদম একদম। তাহলে মনে রাখবে,
যদি কখনো তোমার রিমাইন্ডার নেগেটিভ চলে আসে তুমি ঘাবড়াবে না, কারণ রিমাইন্ডার অলওয়েজ বি পজিটিভ, সো রিমাইন্ডার কখনোই নেগেটিভ হতে পারে না। যদি কোশ্চেনে এরকমটা দিয়ে দেয় যে করে হোক আমাকে সেটা পজিটিভ আনতে হবে, চলে আসবে, টেনশন নেই। সেটা এখানেই দেখাচ্ছে। কেন এটার ক্ষেত্রে দেখাচ্ছি, কেন আমি যদি ডাইরেক্ট কোশ্চেনের ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখাতাম তুমি বলতে এটাকে স্যার আপনি উত্তর মেলানোর জন্য এটা মাইনাস করে আপনি দেখালেন, ও হবে না স্যার। তো এই জন্যে আমি, এটা তো অ্যাটলিস্ট সবাই যেন +1 হয়, কিন্তু আমার -3 চলে এসছে। আমি তখন কি করব, যে সংখ্যা দ্বারা ভাগ করছি অর্থাৎ যে 4 দ্বারা আমি ভাগ করছি সেই 4 থেকে আমি কি করব, সেই নেগেটিভ সংখ্যাটাকে আমি জাস্ট বাদ দিয়ে দেব। তাহলে কত হবে, এখান থেকে বাদ দিলে দেখো 1, তাহলে তোমার উত্তরও 1 এসছে, আমার উত্তরও 1 চলে এসছে। তার মানে কি, তুমি প্লাস ধরে করেছো, আমি মাইনাস ধরে করেছি। আমি মাতব্বরি কেন করলাম, কারণ কোশ্চেনের মধ্যে এই নেগেটিভ বিষয়টা থাকবে, এই কারণে আমি এটা বললাম। ওকে, আরো একটা বিষয় একটু জানতে হবে, সেটা হচ্ছে ধরো এই যে -1, এই -1 এর পাওয়ারের কিছু ব্যাপার। ধরো আমরা জানি পাওয়ার কি, যে কোনো হয় জোড় সংখ্যক হবে নাহলে বিজোড় সংখ্যক হবে, তো হয় ইভেন অর অড। যদি পাওয়ার জোড় সংখ্যা থাকে, যে কোনো জোড় সংখ্যা থাকে, -1 এর ক্ষেত্রে, কিন্তু -1 এর ক্ষেত্রে যদি পাওয়ার জোড় সংখ্যা থাকে, তাই তো, আর নয় কি বিজোড় থাকবে। জোড় আর বিজোড় ছাড়া তো কোনো সংখ্যা হয় না। জোড় বা বিজোড় যদি সংখ্যা থাকে তাহলে আমরা কি করব, দেখো পাওয়ার যদি জোড় সংখ্যা হয় মাইনাসের ক্ষেত্রে অলওয়েজ হবে +1, আর মাইনাসের ক্ষেত্রে -1 এর ক্ষেত্রে পাওয়ার যদি বিজোড় হয় অলওয়েজ তুমি -1 লিখবে। কি বললাম বুঝতে পেরেছো? একটু রেসপন্স করবে। হ্যাঁ স্যার। এবার আমি দু একটা কোশ্চেন একটু যাই, তাহলে আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে। দেখো প্রথমে যে কোশ্চেনটি রয়েছে এখানে আমাকে ভাগ করতে হবে 25 কে 24 দিয়ে। কাকে ভাগ করব, 25 কে ভাগ করতে হবে আমার 24 দ্বারা। তো আমি 24 দিয়ে যখন প্রথমে 25 কে ভাগ করব, আমার অবশিষ্ট কত থাকছে, 1 to the power 26. প্রথমে পাওয়ারটা না, আগে নর্মালি আমরা যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার সাথে প্লাস মাইনাস করে দেখব, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 24 দিয়ে যদি আমরা 25 কে ভাগ করি তাহলে আমাদের থাকছে 1, তো আমরা 1টাকে আগে লিখলাম। এবার তার পাওয়ার যেটা রয়েছে সেই পাওয়ারটাকে তুমি বসিয়ে দাও। সো 1 এর পাওয়ার যাই থাক কোনো ব্যাপার না, সেটা আলটিমেটলি 1 হবে। তো আমার উত্তর কিন্তু এসে গেছে, ঠিক আছে। আচ্ছা। তাহলে সেই সাথে সাথে আমাদের প্রথম কোশ্চেন কিন্তু কমপ্লিট হয়ে গেল। প্রথম কোশ্চেনের উত্তর আমাদের 1 হলো। আচ্ছা, এবার আসি দ্বিতীয় কোশ্চেন। 25 টু দি পাওয়ার 52 তাকে ভাগ করবো 26 দিয়ে। 25 টু দি পাওয়ার 52 তাকে ভাগ করবো 26 দিয়ে। আচ্ছা, এখন 26 দিয়ে যখন তুমি 25 কে ভাগ করছো কত হবে তোমার রিমাইন্ডার, -1, রাইট। -1 এর এই যে পাওয়ার কত আছে 52, একটু আগে আমরা বলেছিলাম -1 এর পাওয়ার যদি জোড় হয় তাহলে অলওয়েজ সেটা +1ই হয়, তাই না। তাহলে আমাদের উত্তর চলে এসেছে +1, আর কিন্তু কিছু করার দরকার নেই। বলো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, আমাদের পরের যে কোশ্চেন রয়েছে 25 টু দি পাওয়ার 27 তাকে আমরা ডিভাইডেড করছি 26 দিয়ে। তাহলে এখানে আমরা 25 দিয়ে যখন 26 দিয়ে যখন 25 কে ভাগ করব আমাদের রিমাইন্ডার হবে কত, -1, তার পাওয়ার হচ্ছে 27। তাহলে 1 এর পাওয়ার -1 এর পাওয়ার এখানে দেখো বিজোড় আছে, তাহলে বিজোড় থাকার মানে হচ্ছে কত, সেটা -1 হয়ে যাবে। তাহলে এই অবধি হয়ে গেছে সবার। হ্যাঁ স্যার। এখন ঘটনা হচ্ছে তাহলে আমাদের তো এখানে -1 এসেছে, তাহলে কি উত্তর -1 হবে? না স্যার। স্যার হবে 25। না হ্যাঁ, কেন, স্যার। কারণ
কারণ আমরা জানি রিমাইন্ডার অলওয়েজ বি পজিটিভ। তো এখানে যেহেতু নেগেটিভ চলে এসছে আমরা কিন্তু একে নেব না। তখন আমরা বলেছিলাম যে সংখ্যা দ্বারা ভাগ করা হচ্ছে আমরা সেই সংখ্যা থেকে মাইনাস করে দেব। তাহলে এখানে আমরা 25 26 দ্বারা ভাগ করছি, তো -1 এসছে, সেটাকে জাস্ট আমরা বাদ দিয়ে দিচ্ছি। 26 থেকে যদি 1 বাদ দেওয়া হয় 25 হবে। তাহলে আমাদের এখানে উত্তরটাও কিন্তু তখন 25 হয়ে যাবে, আর কিন্তু এখানে -1 থাকছে না বা থাকবে না। বলো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে চলো আমি আর একটা কোশ্চেন দেখিয়ে দিই। কোশ্চেন নাম্বার 8 আমি দেখাচ্ছি। 67 টু দি পাওয়ার 67 প্লাস হচ্ছে 67, তাকে ডিভাইডেড করব 68 দ্বারা। 68 দিয়ে যখন আমি প্রথমেই 67কে ভাগ করব, তাহলে এখানে কিন্তু আমার -1 চলে আসছে। আচ্ছা, প্লাস। এবার তোমাদের মনে হতে পারে যে স্যার তাহলে এই 67কেও আপনি ভাগ করুন। না, আমি ভাগটা করব না, আমি জাস্ট রেখে দিচ্ছি। আরে রাখলে সমস্যা কিছু নেই, তো তুমি রেখে দাও। এই যে রেখে দিলাম। এবার তুমি একটু ক্যালকুলেশন করো। -1 এর পাওয়ার বিজোড়, দ্যাট মিন -1, আর এখানে প্লাস হচ্ছে 67। তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমার হয়ে যাচ্ছে 66। তাহলে 68 দিয়ে যখন ডিভাইডেড করছি আমার রিমাইন্ডার হয়ে যাচ্ছে 66। কমপ্লিট। দেখো বুঝতে পারলে কিনা? এবার যদি তোমরা বলতে যে স্যার আপনি তো বললেন ভাগ করতে হয়, তাহলে আমি 68 দিয়ে এই 66কে ভাগ করলাম, -1 তার পাওয়ার 67। আবার এই 66কে যখন ভাগ করব এখানেও তো আমার -1 হবে। আচ্ছা ঠিক আছে, -1 এর পাওয়ার বিজোড়, দ্যাট মিন -1, আর এটাও -1, তার মানে -2। আমরা জানি রিমাইন্ডার অলওয়েজ বি পজিটিভ, কখনো নেগেটিভ হবে না। সো এখানে যখন নেগেটিভ চলে এসছে তখন তুমি কি করো, যে সংখ্যাটি দিয়ে ভাগ করছো সেখান থেকে তুমি বাদ দিয়ে লেখো। কি ভাই, এসছে দুটো ভাবেই? হ্যাঁ স্যার। তাহলে এমন তো কোনো ব্যাপার নেই যে আপনি বললেন এক আরেক করলেন। ওটা করলে কি হয়, সুবিধা হলো তো আবার ক্যালকুলেশনের ক্ষেত্রে। কেন আমি আবার মাইনাস করতে যাবো, যদি অন্য হয়ে যেত, কি দরকার? আচ্ছা যাই হোক, আরেকটা বিষয় তোমাদেরকে একটু বলে রাখি। ধরো তুমি কোনো একটা সংখ্যা, সে ধরো তুমি 4কে ভাগ করবে 2 দিয়ে, ভালো করে বোঝো। তো আচ্ছা 4কে ভাগ করছো, তো তুমি কি করলে, প্রথমে 2কে 2 লিখলে আর এখানে আবার 2 লিখলে। তুমি এবার বললে যে স্যার 2 ভাগ শেষ। এটা কি হতে পারে? এই 2 ভাগ শেষ কি হতে পারে? না স্যার। এটা হতে পারে না। আচ্ছা, তার মানে কি, তুমি এরকম লিখবে 2 দুগুণী 4, লিখে এখানে 0 লিখবে। এটাই তো বিষয়। তার মানে একটা জিনিস মনে রাখবে, এটা কেন বললাম, এই যে তোমার রিমাইন্ডার বা যে ভাগশেষ বা অবশিষ্ট, এই অবশিষ্ট কখনোই তোমার বেশি হতে পারে না। কার থেকে? যে সংখ্যা দ্বারা তুমি ভাগ করছো তার থেকে কখনোই কিন্তু সমান হবে না বা তার থেকে বড় হবে না। যদি সমান হয়, যেমনটা তুমি দেখলে যে এখানে আমি 2 লিখলাম, সমান হয়েছে, তার মানে কি তুমি আবার ভাগ করবে। ভাগ করতে হলো যে না, আবার আমাকে 2 ওকে 2, তাই তো? বা 2 ওকে লিখলাম না, আমি আগের ঘরে বাড়িয়ে দিলাম। তার মানে কি বলতে চাইলাম, যে রিমাইন্ডার কখনো তার থেকে বড় বা তার সমান হতে পারে না, অবশ্যই তার থেকে ছোট সংখ্যা হতে হবে, মনে রাখবে। তো যদি এটা বুঝে থাকো, এখানে যে কোশ্চেনটি রয়েছে 9 টু দি পাওয়ার 6 প্লাস 7, তাকে ডিভাইডেড করতে হবে 8 দ্বারা। তো এটা ভাগ করলে উত্তর কি হবে বলো তো? অবশিষ্ট কত হবে? 8 স্যার। কোন গাধা বলছে 8? 1 হবে। না, সর্বনাশ। আর কি কি দেখি? কি হলো? উত্তর উত্তর বলো। শূন্য 0 হয়ে যাবে। হবে স্যার। আচ্ছা, শূন্য হবে। জিরো জিরো হবে।
কেন 0 হবে বলো তো, বা হলো? স্যার 9 টু দি পাওয়ার 6 দিয়ে 8 কে ভাগ করলে 1 টু দি পাওয়ার 6 হবে প্লাস 7, ওটা 1 হবে 1 8, 8 দিয়ে 8 কে ভাগ করলে 0। হ্যাঁ, কারণ ওই 8 হবে না, আমরা একটু আগেই বলেছিলাম যে সংখ্যা দ্বারা ভাগ করছো আর অবশিষ্ট তো সেই সংখ্যা হতে পারে না, তার থেকে ছোট হতে হবে। তা তোমার এখানে যদি 8 দিয়ে ভাগ করছো, 8 কখনো রিমাইন্ড অবশিষ্ট হয়? কখনোই হবে না। এই কারণে ওই 8কে আবার তোমার 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 8 দিয়ে যদি আবার তুমি 8কে ভাগ করো, তাহলে কত হলো? 0 থাকলো। এই তো শেষ। আচ্ছা, এখানে যাই হোক আমি দুটো কোশ্চেন তোমাদের জন্য রাখি। এই একটা কোশ্চেন HW আর এই একটা কোশ্চেন HW। কোথায়? আমাদের আগের পেজে। দাঁড়াও, আরে ভাই পেজে যা। হ্যাঁ, এই যে এখানে 9 নাম্বার কোশ্চেনটা HW। দুটো কোশ্চেন আমি তোমাদেরকে HW হিসেবে দিয়েছি, স্ক্রিনশট তুলে নাও। তবে এই কোশ্চেন করতে গেলে একটা বিষয় তোমাদের একটু জানতে হবে, নাহলে হয়তো তুমি করতে পারবে না। কি সে বিষয়? বিশেষ করে প্রথমে যেটা দিলাম, দেখো x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, এই সংখ্যাটি অলওয়েজ x মাইনাস a দ্বারা বিভাজ্য। কখন? n এর সমস্ত মানের জন্য। n এর যে কোনো মিনস জোড় বিজোড় যাই থাক না কেন, সমস্ত মানের ক্ষেত্রে। আবার x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n যদি থাকে, এটা অলওয়েজ মানে সবসময় ভাগ যাবে কি দ্বারা? x প্লাস a দ্বারা, তারা বিভাজ্য। কখন? n এর জোড় মান, জোড় n যদি জোড় হয়, কেমন? n এর জোড় মানের জন্য। আবার x টু দি পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার n সবসময় ভাগ যাবে x প্লাস a দ্বারা, যখন n বিজোড় সংখ্যা হবে। তাহলে এই বিষয়টা তোমার একটু মনে রাখতে হবে। তাহলে গিয়ে কি হবে, এই যে কোশ্চেনটা দিয়েছি না, এই কোশ্চেনটা তুমি করতে পারবে। এবার তুমি বলে স্যার এখানে তো আপনি পাওয়ার দিলেন যে a টু দি পাওয়ার n, আরে ভাই 1 টু দি পাওয়ার 1, তার মানে তো সেই ফরম্যাট একই। তো এই কোশ্চেনটা আমি চাই তোমরা নিজেরা করো, খুব সিম্পল একটা কোশ্চেন, ঠিক আছে? তবে কি এই কোশ্চেন করতে গেলে তোমার এইটুকু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে বা থাকতে হবে, ভাগফলের বা ভাগের ফলাফলের কিছু রুলস। তো এইটুকু প্রত্যেকে একটু চেষ্টা করো। আচ্ছা, তাহলে এই যে দুটো টপিক আজকে দিয়েছি, তোমাদের কাজ হবে এই দুটো টপিক ভালো করে দেখা। দুটো টপিক থেকে যা নাম্বার সিস্টেমের মেটেরিয়াল দেখবে অলরেডি অ্যাপে আপলোড করাই আছে। নাম্বার সিস্টেমের মেটেরিয়াল থেকে সেই ক্লাসগুলো কমপ্লিট করো, ঠিক আছে? আশা করি কোনো রকম কোনো সমস্যা হবে না। আর আরও একটা বিষয়, যাই হোক হয়তো কিছুটা দিন সময় লাগবে, আমিও একটু নতুনভাবে তৈরি করছি মেটেরিয়াল। আমার কাছে হয়তো ফার্স্ট তুমি পেয়ে যাবে সেই মেটেরিয়ালটা। এর আগেও হয়তো ইউটিউবে প্রচুর ক্লাস আমরা দিয়েছিলাম, ডক্টর RS আগরওয়াল স্যারের অবজেক্টিভ অ্যারিথমেটিক বইয়ের সলিউশনগুলো। আশা রাখি এবারও সবার প্রথমে আমি দিতে পারবো। তো যাই হোক, এক এক করে মোটামুটি প্রত্যেকটা টপিক আগে ভালো করে শিখে নাও, সেই বইয়ের সলিউশনও তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে, ঠিক আছে?